দেশে হাসিনা পা আছেন, সেখানকার এক বিরাট ইমারতের বেসমেন্টে দাঁড়িয়ে বলতেছে টাকা দেন, পয়সা দেন, আমরা অস্ত্র কিনবো, আমরাও টাকা দিব, দিয়া শুরু করে দিব যুদ্ধ। এগুলো কি যুদ্ধ করে ফেলবেন নাকি? আপনারা আনছেন কেন? অনেকে বলে বাচ্চারা আনছে, তো বাচ্চাদের সঙ্গে তো আপনারা সংগতি প্রকাশ করেছেন। বাচ্চারা যেটা আনছে, বাচ্চারা বলছে যে আপনি আসুন, আপনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, এখানে আর কোনো মুরব্বী নাই যাকে যারা সারা জাতি এই অবস্থায় মানবে। প্রবলেমে ফেস করতে হয় প্রতিদিন, আগেও ফেস করেছে, জানেন আমি কতটা ফেস করি। তা আমরা এখানে বসে আমরা যখন সত্যি কথাটা বলি, উচিত বক্তব্য, উচিত বাক্য পেশ করি, আমাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। একটা প্রবাদ আছে, চীনা ব্রাহ্মণের পৈতা লাগে না। পৈতা দিতে হয় কাদের জানেন? যে ব্রাহ্মণকে চেনে না, যে যজমান পায় না। যজমান মানে পূজা করার দাওয়াত পায় না। তো ডক্টর ইউনূসের কিন্তু পৈতা লাগে না, পুরনো ব্রাহ্মণ তো, যে দেশেই যায় আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক সম্মানের কোনো অভাব নেই। তো যাই হোক, এখন প্রশ্নটা কিন্তু অন্য একটা জায়গায় বলি। মামুন ভাই, মিঠু ভাই এবং পাঠান ভাই একমত হবেন যে ডক্টর ইউনূস যে কাজগুলো করে যাচ্ছেন, সেই কাজগুলো কিন্তু এমন ভাবে করে যাচ্ছেন সেই যেগুলো মানুষ সার্বিকভাবে গ্রহণ করবে। এবং উনি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে যাবেন, তখন যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবেন, তাদের কিন্তু খুব ডেলিকেট ওয়েতে দেশ চালাতে হবে। কারণ ডক্টর ইউনূস কিছু অ্যাসপিরেশন, জনগণের আকাঙ্ক্ষাকে উনি সুন্দরভাবে সমাধান দিয়ে যাচ্ছেন। এবং ইলেক্টেড গভর্নমেন্ট যদি এগুলোকে ভালোভাবে মেনটেন করতে না পারে, জনগণের প্রত্যাশা বিঘ্নিত হবে, আশা ভঙ্গ হবে, তখন বিপ্লব হবে, আন্দোলন হবে। যতই নির্বাচিত হয়ে আসুন না কেন, এদেশের জনগণ নির্বাচিত করতে জানে, আবার ক্ষমতা থেকে সরিয়ে দিতেও জানে। সুতরাং খুব সতর্ক থাকতে হবে। আমরা যে দেখছি এগুলো ঠিক না। লন্ডনে উনি যাবেন, সেখানে দেখলাম লন্ডনের কিছু লোক বিভিন্ন বেসমেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরাট হুঙ্কার দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। কি দিচ্ছেন? তারা অস্ত্র কিনবেন, গোলাবারুদ কিনবেন, কিনে তারা লন্ডনের ট্রাফালগার স্কোয়ার থেকে যুদ্ধ ঘোষণা করতে করতে বাংলাদেশের এয়ারপোর্টে, শাহজালাল এয়ারপোর্টে এসে তারা বিপ্লবীরা নামবেন, হাতে তাদের অস্ত্র থাকবে এবং ঢাকা শহরে তারা বিরাট অস্ত্র যুদ্ধ শুরু করে দেবেন। আমার না হাসি পায়। এটা বয়সের জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে বয়সের বিবেচনায় পাঠান ভাই আর আমি একসঙ্গে ম্যাট্রিকুলেশন পাস করেছি। আমাদের মামুন ভাই আর ইয়া ভাই একটু কম হলেও দুনিয়াদারি সবই দেখেছেন, আমাদের চেয়ে কম দেখেননি। সুতরাং এইগুলো হুঙ্কার, এগুলো কোনো ভদ্রলোকের কথা না। কোন সিভিলিয়ান অস্ত্র কিনতে পারে এই কথা ডিক্লেয়ার করে? একজন বলতেছে লন্ডনে দাঁড়িয়ে, আপনি যে দেশে হাসিনা পা আছেন, সেখানকার এক বিরাট ইমারতের বেসমেন্টে দাঁড়িয়ে বলতেছে টাকা দেন, পয়সা দেন, আমরা অস্ত্র কিনবো, আমরাও টাকা দিব, দিয়া শুরু করে দিব যুদ্ধ। এগুলো কি যুদ্ধ করে ফেলবেন নাকি? আমার কথা হলো, একটা কথা পরিষ্কার ভাবে বলে দেই, হিটলার একটি কথা বলেছিলেন, এই কথাটা আরেকটা টক শোতে বলেছিলাম, যখন রাসায়ন শূন্য জার্মান বাউন্ডারি পার করে তখন বার্লিনের একেবারে উপকণ্ঠে এসে উপস্থিত হয়েছে, তখন ওনার 12 জন ফিল্ড মার্শাল গেছেন। যাওয়ার পরে বলে যে খবর কি? বলে যে আপনাকে আমরা এমন একটি জায়গায় নিয়ে যাব, তখন এই যে রাশিয়ার লাল বাহিনী আপনাদেরকে দেখবে, আপনাকে পাবে না খুঁজে, সেখান থেকে আমরা যুদ্ধ ঘোষণা করে আসবো, আবার আমরা জয়ী হব। হিটলার বলেছিলেন রাজধানীর পতন হলে যে কিছুই হয় না, সবই মাঠে মারা যায়, এটা আমার ভালো যারা আছে, তোমরা আমাকে আমার কাছ থেকে সরে দাঁড়াও। তো সুতরাং তারা লন্ডন থেকে যুদ্ধ করবেন, কেউ আমেরিকা থেকে যুদ্ধ করবেন, কেউ দিল্লি থেকে যুদ্ধ করবেন, তাই না? যুদ্ধ করে বাংলাদেশ দখল করে ফেলবেন। এইগুলো বোকাদের, আমরা তো আর বোকা না। এখন সবচেয়ে বড় কথা, এখনকার জেনারেশন খুব স্মার্ট। তাই বলি যারা ক্ষমতা আসতে চাচ্ছেন আসেন, আমরাও পলিটিক্যাল গভর্নমেন্ট চাই, কিন্তু তাদেরকেও এটা মাথায় রাখতে হবে, they will have to face a very smart generation and their aspiration is very high, like up to the sky. এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে। আমি কোন রাজনৈতিক দলের কথা বলছি না, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এমন ভাষণ দেন, সেখানে কিন্তু তাদের ভাষণের মধ্যে তাদের পড়াশোনা, জানা শোনা, এগুলো সম্পর্কে আমরা জেনে যাই, বুঝতে পারি। আমরা একটা কামই করি, এখানে আমরা যে 4 জন আছি, কেতাব পড়ি, কেতাব।
যারা সারাক্ষণ কিতাব পড়েন তারা কিন্তু অন্য মানুষ বক্তৃতা দিলে তিনি কি পলিশড ওয়েতে দিচ্ছেন না আনপলিশড ওয়েতে দিচ্ছেন, ইনি কি রেলিভেন্ট বক্তৃতা করছেন না ইররেলিভেন্ট বক্তৃতা করছেন, এগুলো বোঝা যায়। সুতরাং এই ধরনের বক্তৃতা, এই ধরনের ওরাল ন্যারেটিভ নিয়ে দেশ চালাতে আসবেন, আপনাদেরকে কিন্তু রেয়াত দিবে না এই স্মার্ট জেনারেশন, ইয়াং জেনারেশন। সুতরাং সংস্কার অবশ্যই হতে হবে। এই সংস্কারগুলো সম্পর্কে আমরা কিছু লেখাপড়া করেছি। এই সংস্কারগুলোর মধ্যে জনগণের আকাঙ্ক্ষা নিহিত আছে। জনগণ এটা চায়। যারা সংস্কার করতেছেন টেবিলে বসে বসে, তারা কিন্তু they have already addressed the aspiration of the common people of the country। এবং এটার বিরুদ্ধে দিয়ে সংস্কার না হয়েই আপনারা ক্ষমতায় যাবেন, যাওয়ার পরে পার্লামেন্ট ডেকে সংস্কারগুলোকে একেবারে একটা খোঁচায় বাতিল করে দিবেন, এটা আবার জনগণ মানবে না। পার্লামেন্টে করবেন, পার্লামেন্টের চারিদিকে তখন মানুষ ডেমনস্ট্রেশন শুরু করে দিবে। সুতরাং আমরা শান্তি চাই। আমরা জীবনের বিকাল বেলায় এসে দাঁড়িয়েছি, আমরা অশান্তি চাই না। এখানে আমরা চারজনই মোটামুটি বয়সের একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাদের আকাঙ্ক্ষা এটাই, আমরা একটা শান্তিপূর্ণ সহ অবস্থানের দেশ চাই, যেখানে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে, প্রত্যেক নাগরিকের যে অধিকার আছে সেগুলো নিশ্চিত হবে। ডক্টর ইউনূস সাহেব সত্যিই তো, উনি তো আসেননি, উনাকে আপনারা আনছেন কেন? অনেকে বলে বাচ্চারা আনছে, তো বাচ্চাদের সঙ্গে তো আপনারা সংগতি প্রকাশ করেছেন। বাচ্চারা যেটা আনছে, বাচ্চারা বলছে যে আপনি আসুন, আপনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, এখানে আর কোনো মুরব্বী নাই যাকে যারা সারা জাতি এই অবস্থায় মানবে। দ্বিধা বিভক্ত হচ্ছেন, আপনারা একটু ধৈর্য ধরেন না। এমন সংস্কারগুলো যখন ইমপ্লিমেন্টেড হবে, হাসিনা আপা আপনি লন্ডন থেকে আরামের বাতাস, আমি শেষ করি, এই সংস্কারগুলো যখন সবগুলো ইমপ্লিমেন্টেড হবে, আপনি বাংলাদেশে থাকেন না, তারপরে লন্ডনের আপনার ডাউনিং স্ট্রিটে দাঁড়াইলেও আপনার আরাম লাগবে। আপনি তখন একটা শান্তির বাতাস বাংলাদেশ থেকে যে যাচ্ছে টের পাবেন, আপনার মন শরীর আরামে ভরে যাবে। এটা ভালো লাগছে না কেন? কার ভালো লাগতেছে না? এত ধৈর্য নাই কেন? এত তাড়াতাড়ি আসছেন কেন? এতদিন ধৈর্য ধরতে পারছেন 16-17 বছর, তাইলে এখনই কয়টা দিনের জন্য একজন মানুষকে আনলেন, তাকে সম্মান করে পাঠিয়ে দিচ্ছেন কেন? ডক্টর ইউনূসের চাকরি খাড়া আছে জানেন তো, আমি বলে দেই। এই চাকরি শেষ হওয়ার পরে, আমাদের দেশে এসে যে চাকরি করছেন, এটা শেষ হওয়ার পরে উনি IMF এর প্রেসিডেন্ট হবেন। আল্লাহ যারে সম্মান দেন, আল্লাহ যারে ক্যাশ ধরে উপর দিকে টানতে থাকেন আকাশের দিকে, আমি আপনি পায়ে ধরে টেনে কি নামাতে পারবো আপা বলেন? IMF এর প্রেসিডেন্ট হবে, and that will be the glory of a republic like বাংলাদেশ। সুতরাং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সামান্য নাগরিক, আমাদের ইয়া ভাই এই বিনয় প্রকাশ করেছেন, আমাদের মামুন ভাই, আমরা কিছু না, আমরা সাধারণ মানুষ। আমাদের চাওয়া খুবই কম। চাওয়াটা হলো আমরা শান্তি চাই, স্বস্তি চাই, চুরি টুরি যে হচ্ছে, অর্থনৈতিক কেলেঙ্কারি, দুর্নীতি, এগুলো বন্ধ চাই। ব্যাংকগুলো সবল হোক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো সবল হোক। সিদ্দিক একটি চিঠি দিয়েছেন, চিঠিটা আমি পড়েছি। চিঠির যে লিটারেচার ওইটা আমি পড়েছি, ইংরেজিতে এই চিঠি দেওয়া আছে এবং এটার বাংলা ভার্সনটাও দেখলাম। তো টিউলিপ সিদ্দিকী একজন সরকার প্রধানকে যেভাবে লিখতে হয় সে ফর্মালিটিস মেনটেন করে লিখেছে। কিন্তু প্রশ্নটা হলো এই যে টিউলিপ সিদ্দিকের সাথে আমার যেটা মনে হয় ডক্টর ইউনূসের বসার কোনো সুযোগ নাই, রাজনৈতিক প্রেক্ষাপটেও নাই, চলমান রাজনীতির যে চেহারা তাতেও নাই। আর তিনি বা বসবেন কেন, সেটাও তো কথা। ওনার তো টিউলিপ সিদ্দিকের সাথে বসাটা আমার মনে হয় না এই মুহূর্তে ওনার জন্য খুব জরুরি। এই ধরনের আবদার উনি করতেই বা গেলেন কেন? টিউলিপ সিদ্দিকী এত দক্ষ একজন রাজনীতিবিদ, তো সেই টিউলিপ সিদ্দিক কেন এই ধরনের আবদার করতে গেলেন? না, সেটা টিউলিপ সিদ্দিকী জবাব দিবেন উনি কেন চিঠি লিখলেন। এবং উনি এই কথাও বলেছেন যে আমি তো বাংলাদেশেরই নাগরিক না, আমি বাংলাদেশে আমার জন্ম হয় না, ব্রিটেনে হয়েছে, আমি ব্রিটেনে নাগরিক ইত্যাদি ইত্যাদি। তো এইভাবেও যদি বলি যে একজন ব্রিটেনের নাগরিক যদি হয়, তাহলে ডক্টর ইউনূসের ইচ্ছার উপর নির্ভর করবেন যে উনি একজন বিদেশি নাগরিকের সাথে বসবেন কি বসবেন না। আমার মনে হয় তিনি বসবেন না, কমন সেন্স তাই বলে। এবং আমি উনি তো আর 8-10টা নাগরিকের মতো না, মানে উনি তো শেখ হাসিনার ভাগ্নে না, উনি তো হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নি হন আর যেই হন, ডক্টর ইউনূসের এই মুহূর্তে টিউলিপ সিদ্দিকীর সাথে বসার আমি কোনো কারণটাই খুঁজে পাচ্ছি না। উনি কেন বসবেন সেটাই তো আমি বুঝতে পারছি না। কেন এইটা নিয়ে এত মাথা ব্যথা? আমি নিশ্চিত যে উনি বসবেন না, এই ব্যাপারে আমি মোটামুটি এখানে বলেই দিলাম যে I am sure that Dr. Yunus is not going to meet Tulip Siddiq in London.
হ্যাঁ, এটাও তো কথা যে টিউলিপ সিদ্দিকী, আপনার কথাই ধরি, টিউলিপ সিদ্দিকী হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তো এবং আওয়ামী লীগের তো নেতারা বলে যে অস্ত্র কিনবে, তারপরে বাংলাদেশে এসে যুদ্ধ করবে, আর আমরা এখানে পড়ে মরতেছি। এই যে আমাদের মামুন ভাই কত প্রবলেমে ফেস করতে হয় প্রতিদিন, আগেও ফেস করেছে, জানেন আমি কতটা ফেস করি। তা আমরা এখানে বসে আমরা যখন সত্যি কথাটা বলি, উচিত বক্তব্য, উচিত বাক্য পেশ করি, আমাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, কারণ আমরা তো এখানে ভূমিতে দাঁড়িয়ে আছি দেশে থেকে থেকে। এগুলো তো আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখি, ওনারা পিকনিক করছে, ওনারা পার্টি করছেন, ঈদ পার্টি পার্টি করছেন, করছে না, ওনারা বিয়ের দাওয়াত খাচ্ছেন, বিয়ের বিভিন্ন দাওয়াত পার্টি খাচ্ছেন অত্যন্ত, মানে ব্রিটেনের লন্ডনের অত্যন্ত দামি হোটেলে খাচ্ছেন। তো সেই সৌভাগ্য তো আমাদের হয় নাই। আমি তো দেখছি তারা তেলে জলে খুব ভালো অবস্থায় আছেন, সেখানে শুকিয়ে মরছি আমরা। হয়তো সামনে বন্যা হবে, ভারত যদি স্লুইস গেট ওপেন করে দেয় আবার পানিতে ডুববো, আবার যখন বন্ধ করে দিবেন তো খরায় পড়বো। তাদের তো যারা লন্ডনে আছেন, দিল্লিতে আছেন, আমেরিকাতে গেছেন, কানাডায় আছেন, অস্ট্রেলিয়াতে আছেন, আওয়ামী লীগের নেতারা যারা রাতের অন্ধকারে চলে গেছেন, টাকার তো অভাব নাই। এখন সমস্যা তো হবে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি। সুতরাং আমাদের কি যায় আসে টিউলিপ সিদ্দিকীর সঙ্গে ডক্টর ইউনূস সাহেব বসবেন কি বসবেন না? তবে কমন সেন্সে বলে যে এতটুকুন তো বুঝি বয়স হয়েছে। ফ্রম মাই common sense, I can say it very clearly that our chief advisor, Professor Dr. Yunus, is not going to see Tulip Siddiq in London. Thank you.